হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 21শে ফেব্রুয়ারি 2025 এর থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো, তুষার, সলিল ও মুকুন্দের গড় ওজন 46 কেজি। যদি তুষার ও সলিলের গড় ওজন 40 কেজি হয় এবং সলিল হয়ে গেছে, এটা সলিল হবে, সলিল ও মুকুন্দের গড় ওজন 46 কেজি হয়, তাহলে সলিলের ওজন কত কেজি? তাহলে দেখো, তিনজনের গড় ওজন বলেছে 46 কেজি, তুষার, সলিল আর মুকুন্দের। তাহলে ওদের তিনজনের ওজনের সমষ্টি কত হবে? তুষার, সলিল আর মুকুন্দ, এদের তিনজনের ওজনের তাহলে সমষ্টি কত হবে? তিনজনের গড় ওজন 46, তাহলে তিনজনের ওজনের সমষ্টি কত হবে? 46 গুণ 3। তার মানে কত হয়? 46 গুণ 3 করলে হয় 138। আর কি বলেছে? তুষার ও সলিলের গড় ওজন বলেছে 40, তাহলে দুজনের গড় ওজন বলেছে 40, তাহলে দুজনের ওজনের সমষ্টি কত? মানে তুষার আর সলিলের ওজনের সমষ্টি কত? তুষার আর সলিলের ওজনের সমষ্টি হবে, দুজনের গড় বলেছিল 40, তাহলে দুজনের সমষ্টি কত হবে? 40 গুণ 2, তার মানে কত? 80 কেজি। তার মানে দেখো, তিনজনের সমষ্টি ছিল 138 কেজি, তুষার, সলিল আর মুকুন্দের। সেখান থেকে তুষার আর সলিলের ওজনের সমষ্টি বেরোলো 80। তাহলে ওদের তিনজনের ওজনের সমষ্টির থেকে যদি দুজনের সমষ্টি বাদ দিয়ে দিই, তুষার আর সলিলেরটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কারটা পড়ে থাকে? দেখো, মুকুন্দের। তাহলে মুকুন্দের ওজন কত হবে? মুকুন্দের ওজন হবে তিনজনের সমষ্টি মানে 138 মাইনাস তুষার আর সলিলের ওজনের সমষ্টি মানে -80। করলে কত হয়? করলে হয় 58। তাহলে মুকুন্দের ওজন এখান থেকে কত পেলাম? 58। আর কি বলেছে? আর বলেছে দেখো, সলিল ও মুকুন্দের গড় ওজন 46 কেজি। তাহলে ওদের দুজনের যদি গড় 46 হয়, তাহলে ওদের দুজনের সমষ্টি কত হবে? সলিল আর মুকুন্দের সমষ্টি তাহলে কত হবে? 46 গুণ 2 করলে কত হয়? 92। তাহলে দেখো, সলিল আর মুকুন্দের ওজনের থেকে আমি যদি মুকুন্দের ওজনটা বাদ দিয়ে দিই, তবে কারটা পড়ে থাকে? তবে সলিলের ওজনটা পড়ে থাকে। তাহলে সলিলের ওজন কত হবে? সলিল আর মুকুন্দের ওজন মানে 92, তার থেকে কারটা বাদ দেবো, মুকুন্দেরটা মানে 58 বাদ দেবো। তাহলে সলিলের ওজন হবে 92 মাইনাস 58। করলে কত হয়? করলে হয় 34 কেজি। তার মানে সলিলের ওজন কত কেজি? সলিলের ওজন 34 কেজি। তারপরেরটা কি বলছে দেখো, 309, 125, 90, 45, 125 আর 104 এর গড় কত? তাহলে এর গড় কি করে বার করবে? এর গড় মানে হচ্ছে এদের সবার সমষ্টি ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে তত। তাহলে এদের সবার সমষ্টি করলে কত হয়? আচ্ছা, আমি যদি সবার যোগ করি তাহলে কত হবে? 309 আর 125 যোগ করলে হয় কত? 434। 434 আর 90 কত হয়? 524। 524 আর 45 কত হয়? 569। 569 আর 125 যোগ করলে হয় 694। 694 আর 104 যোগ করলে হয় 798। তাহলে 798 হচ্ছে এদের সমষ্টি ডিভাইডেড বাই কত? এদের যতগুলো সংখ্যা আছে তত কতগুলো সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে ডিভাইডেড বাই 6। তাহলে এটা কাটাকুটি করলেই বেরিয়ে যাবে এদের গড়। 6 দিয়ে যদি আমি কাটাকুটি করি, তাহলে প্রথমে 7 মধ্যে একবার যাবে, তারপরে 1 9 মানে 3 বার যাবে, তারপরে 1 8 মানে 3 বার যাবে। তাহলে এদের গড় কত হলো? 133, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা, এটা একটা সরল অঙ্ক, একদম সোজা। তা সরল অঙ্কে সবার প্রথমে কার কাজ করতে হয়? ভাগের কাজ, মানে ভাগ এইটুকু জায়গার মধ্যে রয়েছে। তাহলে আমি অঙ্কটা টুকি, তাহলে -9 মাইনাস, তারপরে ছিল -60/12, মানে আমি 60 বাই -12 লিখতে পারি। তারপরে দেখো, -4 এর সাথে 6 গুণ করলে কি হয়? চিহ্ন হয় মাইনাস, আর 4 6 24। আর সেখানে দেখো, উপরেও মাইনাস নিচেও মাইনাস কেটে যায়, 12 দিয়ে যদি 60 কে কাটি তাহলে হয় 5। তাহলে কি থাকলো? -9 -5 -24। তা তিনটেই যখন মাইনাস আছে, তার মানে আমার চিহ্নটাও কি হবে? মাইনাস। আর সংখ্যাগুলোর কি করতে হয়? সংখ্যাগুলোর যোগ হয়ে যায়। তাহলে 9 আর 5 যোগ করলে হয় 14, 14 আর 24 যোগ করলে হয় 38, মানে -38, অপশন বি। তারপরে কি বলছে দেখো, 26, 34, 221 আর 95, 195 এর লসাগু কত? দেখো, একটা সংখ্যা রয়েছে 195, মানে 195 সংখ্যাটা তো 5 দ্বারা বিভাজ্য। তার মানে এদের যে লসাগু হবে, লসাগু মানে কি? এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, মানে 26 দ্বারাও বিভাজ্য হবে, 34 দ্বারাও বিভাজ্য হবে, সবগুলো দ্বারা বিভাজ্য হবে। তো 195 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটাকে আমাকে নিশ্চয়ই 5 দ্বারা বিভাজ্য হতে হবে এদের লসাগুকে। তাহলে এখানে দেখো লাস্টে 7 রয়েছে, তাহলে এ নিশ্চয়ই 5 দ্বারা বিভাজ্য না। সি নম্বর অপশনেও দেখো লাস্টে 2 রয়েছে, এ নিশ্চয়ই 5 দ্বারা বিভাজ্য না। তাহলে এই দুটো এদের লসাগু হতে পারে না। এবার বি আর ডি কে দেখো, এদের লাস্টে 0 রয়েছে, তাই এই দুটো সংখ্যা দেখো 5 দ্বারা বিভাজ্য হয়। তার মানে এই দুটোর মধ্যে কেউ একটা হবে। আচ্ছা, আবার দেখো 26 রয়েছে, 26 মানে কি? 13 গুণ 2, তার মানে 26 সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য। তাহলে এই দুটো এই সংখ্যার মধ্যে আমি দেখি কোনটা 13 দ্বারা বিভাজ্য। 663 কি 13 দ্বারা বিভাজ্য? 13 দিয়ে যদি আমি ভাগ করি, প্রথমে দেখো 5 বার যাই, তারপরে থাকে 13, মানে 55 হয়।
এই সরি 51 হয়, মানে 510 হয় 13 দিয়ে ভাগ করলে, তার মানে 6630টা দেখো 13 দ্বারা বিভাজ্য, কিন্তু 6590টা কি 13 দ্বারা বিভাজ্য? 13 দিয়ে ভাগ করলে দেখো মিলছে না, প্রথমে 65-র মধ্যে 13 দিয়ে ভাগ করলে 5 বার দিলে হয় 65, তারপরে 90 কে মেলে না, 13 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাও 13 দ্বারা বিভাজ্য না, তার মানে একমাত্র কোন সংখ্যাটা পড়ে থাকলো 6630, তার মানে এদের লসাগু এটাই হবে। আর এমনি করে করলে অনেকটা বড় হয়ে যাবে, তাই এইভাবে আমি করে দেখতে পারি অপশন গুলো হাটিয়ে দিয়ে। তারপরেরটা, এটাও আর একটা সরল অঙ্ক। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করব। এখানে কি আছে 87/3, 87/3 করলে কত হয় 29, তারপরে গুণ, আচ্ছা এটা আমি করে ফেলতে পারি, এখানে যেহেতু 52/2 এর সাথে আর কিছু নেই, 52/2 করলে কত 26, যোগ 18/3 করলে কত হয় 6, ইন্টু 9 - 6 করলে হয় 3, ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে 29 গুণ 3 গুণ 6 করলে কত 18, তার মানে কি হচ্ছে 26 আর 18 যোগ আছে, তাহলে 26 আর 18 যোগ করলে কত 44 হয়, তাহলে 29 গুণ 44। যদি আমি 29 গুণ 44 করি, গুণ করি, তাহলে দেখো আমার এককের ঘরে কি হবে 4 আর 9, মানে 4 নং 36-এর 6 বসবে, মানে এককের ঘরে আমার 6 আনতে হবে, 6 আসবে। তা দেখো একটা অপশনে এককের ঘরে 6 আছে, মানে আমার অ্যান্সার কোনটা হবে, অপশন বি হবে, বাকিগুলো হওয়ার কোনো চান্স নেই। তারপরেরটা কি বলছে দেখো, আনন্দর কাছে 1612 টাকা আছে, এই টাকা তার দুই ছেলে অনিল ও অশোকের নামে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে রাখলো যে, এখানে হবে সেই টাকা, হ্যাঁ সে কথাটা এখানে লেখা হয়নি, সেই টাকা হবে। আচ্ছা, সেই টাকা তার দুই ছেলে অনিল ও অশোকের নামে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে রাখলো যে অনিল ও অশোক যথাক্রমে 11 ও 12 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে। তাহলে আনন্দ অনিলের নামে কত টাকা রেখেছিল? আচ্ছা আমি ধরছি অনিলের নামে রেখেছিল এক্স টাকা, টোটাল আছে কত 1612 টাকা, আমি ধরছি অনিলের নামে রেখেছিল এক্স টাকা, আরেকজন হচ্ছে অশোক, আর অশোকের নামে রেখেছিল, আচ্ছা এটা অনিল, আর একজন অশোকের নামে রেখেছিল হচ্ছে বাকি টাকাটা, মানে 1612 মাইনাস এক্স টাকা। আচ্ছা চক্রবৃদ্ধি সুদের হার কত দেখো 8%, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8%, দুক্ষেত্রেই 8% করে। আর সময়টা কত, অনিল টাকা পাবে হচ্ছে 11 বছর পর, তাহলে এর ক্ষেত্রে সময় 11 বছর, আর অশোক টাকাটা পাবে হচ্ছে 12 বছর পর, মানে এর ক্ষেত্রে সময় 12 বছর। আর 12 বছর পর কি ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে, সমপরিমাণ অর্থ ফেরত পাবে মানে অনিলের 11 বছর পরের সুদাসলটা আর অশোকের 12 বছরের পরের সুদাসলটা সমান হবে, মানে সমূল চক্রবৃদ্ধিটা সমান হবে। তাহলে দেখো অনিলের টাকা রেখেছে এক্স টাকা 8% চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে 11 বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে, ফর্মুলা কি, এক্স ইন্টু 1 প্লাস 8/100, যেহেতু r/100 ছিল মানে 8/100, পাওয়ারে কত বসবে, পাওয়ারে 11 বসবে। এই টাকাটা কার সাথে সমান, অশোকের 12 বছরের সমূল চক্রবৃদ্ধির সাথে সমান, তাহলে অশোকের 12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, এটা সমান সমান হবে অশোকের আসল মানে 1612 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস r/r এর মান কত, r এর মান হচ্ছে 8/100, আগেরটাতেও যা ছিল এটাতেও তাই, পাওয়ারে কি বসবে 12 বছর মানে 12 বসবে। আচ্ছা 8 আর 100 যদি কাটাকুটি করো তাহলে 4 দিয়ে কাটলে হয় 2 আর 25, এখানেও তাই 2 আর 25। তাহলে দেখো তাহলে কি হচ্ছে x ইন্টু 1 প্লাস 2 এর 25 মানে কি লেখা যায় 27/25 হোল টু দি পাওয়ার 11 ইজিক্যাল টু ডান পাশে কি থাকছে 1612 মাইনাস এক্স ইন্টু 27/25, এখানেও থাকবে হোল টু দি পাওয়ার 12। আমি যদি এক্স গুলোকে বাঁ পাশে আনি আর সংখ্যাগুলোকে ডান পাশে পাঠাই, তাহলে কি হবে এক্স বাই 1612 মাইনাস এক্স সমান সমান কি হবে 27/25 হোল টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 27/25 হোল টু দি পাওয়ার 11। তো উপর নিচে দু জায়গাতেই দেখো 27/25 রয়েছে, তাহলে 27/25 এর পাওয়ারে কিছু রয়েছে উপরে, নিচেও কিছু রয়েছে, এক্ষেত্রে কি করতে হয়, মানে তারা ভাগ আছে, তাহলে ভাগ থাকলে কি করতে হয়, পাওয়ার গুলোর বিয়োগ হয়ে যায়, তার মানে কি হবে এটা 27/25 হোল টু দি পাওয়ার 12 মাইনাস 11 হবে, 27/25 হোল টু দি পাওয়ার 12 মাইনাস 11 করলে কত হয় 27/25 হোল টু দি পাওয়ার 1 মানে 27/25 হয়। তাহলে আমি কি পেলাম, আমি এখানে লিখছি, আমি পেলাম হচ্ছে x বাই 1612 মাইনাস এক্স সমান সমান হচ্ছে 27/25, কোনাকুনি যদি আমি গুণ করি কি পাবো 25x সমান সমান 27 গুণ 1612 মাইনাস 27x, এই 27x টাকে যদি বাঁ পাশে নিয়ে যাই তাহলে কি পাবো 25x প্লাস 27x, মানে 25 এর সাথে যোগ করলে 52x সমান সমান 27 গুণ 1612। আচ্ছা 52টাকে যদি আমি ডান পাশে পাঠাই, এখান থেকে হাটিয়ে দিয়ে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে ডান পাশের তলায় আসবে। আচ্ছা 52 দিয়ে 1612কে দেখো 4 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 4 তেরং 52, আর 1612কে কাটলে প্রথমে 4 বার যাবে, তারপরে 12 মানে দুটো সংখ্যা বসছে মানে একটা শূন্য আর 3, 403কে দেখো 13 দিয়ে কাটাকুটি যাবে, 13 দিয়ে কাটলে কত হয়, প্রথমে 40 এর মধ্যে 3 বার যাবে, তারপরে 13 পরে থাকে মানে 1 বার যাবে, তাহলে আমার থাকলো কত 31 গুণ 27, তাহলে 31 গুণ 27 করলে কত, 31 গুণ যদি 7 করি তাহলে কত হয়, 31 গুণ 7 করলে হচ্ছে 217, এই সরি 207।
না না ভুল হলো, 31 গুণ 27 গুণ করে দেখি, ভুল হচ্ছে। 27 দিয়ে যদি গুণ করি তাহলে 7 একে 7, 3 7 21 গুণ 2 একে 2, 3 দুগুণে 6, মানে 7, 2 এর একে 3 আর 6 দিয়ে 8, মানে 837। তার মানে x এর মান বেরোলো 837। x টা আমি কি ধরেছিলাম, অনিলের নামে কত টাকা রেখেছে, আমাকে দেখো ওইটাই বের করতে বলেছে, অনিলের নামে কত টাকা রেখেছিল। তাহলে কত টাকা রেখেছিল, 837 টাকা। তো এটা শর্টকাট অন্যভাবেও করা যায়, সেটা বুঝতে একটু অসুবিধা হবে, তাই আমি এইভাবে করালাম। ঠিক আছে, তারপরেরটা কি বলছে দেখো, একজন দোকানদার 500 টাকা দিয়ে একটি দ্রব্য কিনেছে, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 22% লাভ হবে। তাহলে দেখো ক্রয় মূল্য বলেছে 500 টাকা, তাহলে 22% লাভে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে এই 500 টাকার থেকে আরো 22% বেশি, মানে কত, 500 ইন্টু 22%, যেহেতু লাভ হয়েছে তাই 100 যোগ 22 উপরে বসবে, মানে 122 ডিভাইডেড বাই 100, 100 দিয়ে যদি কাটি তাহলে উপরে হবে 5, 5 গুণ 122 করলে কত হবে, 610 হবে। তার মানে তার বিক্রয় মূল্য কত হবে, 610 টাকা হবে। তারপরে কি বলছে দেখো, আনন্দর কাছে 1218 টাকা আছে, এই টাকা তার দুই ছেলে অনিল ও অশোকের নামে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে রাখলো যে অনিল ও অশোক যথাক্রমে 15 ও 16 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে। আনন্দ অশোক, দেখো একটু আগেই করলাম, তা দেখো একই শিফটে পুরো সেম দুটো অঙ্ক দিয়েছে, একই নাম দিয়ে, খালি এখানে সুদের হারটা চেঞ্জ করেছে আর সময়টা চেঞ্জ করেছে। এখানে সময়টা কোনো এফেক্ট করছে না, কারণ তাদের তফাৎটা 1 বছরই, আর এখানে সুদের হারটা হয়ে গেছে 10%, তো এটাই তফাৎ। তো সেম অঙ্ক, এটা তোমরা নিজেরা বাড়িতে করবে। তারপরে কি বলছে দেখো, একটি কোম্পানিতে পুরুষ ও মহিলা কর্মচারীর অনুপাত, সংখ্যার অনুপাত, হ্যাঁ মহিলা কর্মচারীর সংখ্যার অনুপাত 4:3। যদি কোম্পানিটিতে 460 জন পুরুষ কর্মচারী থাকে তাহলে এই কোম্পানিতে মহিলা কর্মচারীর সংখ্যা কত। তাহলে দেখো অনুপাত কত, 4:3, পুরুষ ইস্টু মহিলা কত, 4:3। তার মানে 4 জন যদি পুরুষ থাকে, মহিলা কতজন আছে, 3 জন। আচ্ছা আমাকে বলেছে কত, কোম্পানিটিতে 460 জন পুরুষ কর্মচারী থাকে, তার মানে এখানে পুরুষ কর্মচারীর অনুপাতের ভাগে কত ছিল, 4, তার মানে 4 অনুপাতটা মানে কতজন, 4 অনুপাতটা মানে 460 জন। আমাকে বের করতে বলেছে ওই কোম্পানিতে মহিলা কর্মচারীর সংখ্যা, তাহলে মহিলা কর্মচারীর সংখ্যা কত অনুপাত ছিল, 3 অনুপাতটা। তাহলে 4 অনুপাতটা যদি 460 হয়, 3 অনুপাতটা কত সেটা আমাকে বের করতে হবে, ওটাই হবে মহিলা কর্মচারীর সংখ্যা। তাহলে 4 অনুপাত কার সাথে সমান, 460 এর সাথে। তাহলে 1 অনুপাত কার সাথে সমান, 460/4 এর সাথে। তাহলে 3 অনুপাতটা কার সাথে সমান, 460/4 ইন্টু 3 এর সাথে। 4 দিয়ে যদি 460 কে কাটে, প্রথমে একবার যায়, তারপরে একবার যায় 205, মানে 115 গুণ 3 করলে হয় 345। তার মানে ওই কোম্পানিতে মহিলা কর্মচারীর সংখ্যা কত, 345, অপশন সি। তারপরে কি বলছে দেখো, 410 মিটার ও 440 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি পার ঘন্টা ও 70 কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে যাচ্ছে। পেছন থেকে এসে দ্রুততর ট্রেনটি কত মিনিটে অপর ট্রেনটিকে অতিক্রম করবে। তাহলে দুটো ট্রেন আছে দেখো, তারা একই দিকে যাচ্ছে, তাহলে যে ট্রেনটার গতিবেগ বেশি সে পিছিয়ে রয়েছে, সে ওভারটেক করে ওকে চলে যাবে পেছন থেকে এসে। তার মানে দেখো কোন ট্রেনটার গতিবেগ বেশি, 70 কিমি পার ঘন্টা এইটা, তার মানে এই ট্রেনটা হচ্ছে পিছিয়ে রয়েছে, আর এগিয়ে রয়েছে কে, যার গতিবেগ কম, এই ট্রেনটার গতিবেগ হবে 60 কিমি পার ঘন্টা। আচ্ছা 70 কিমি পার ঘন্টা গতিবেগে যে যাচ্ছে তার দৈর্ঘ্য কত, তার দৈর্ঘ্য হচ্ছে 440 মিটার, আর 60 কিমি পার ঘন্টা, ওফো সরি সরি সরি, প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে 440 মিটার, আর দ্বিতীয়টার দৈর্ঘ্য হবে তাহলে কত, 410 মিটার। আচ্ছা ট্রেন দুটো দেখো পরস্পরকে অতিক্রম করছে, মানে একই দিকে যখন যাচ্ছে, সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা কি হয়ে যায়, আপেক্ষিক গতিবেগটা হয়ে যায় বেশি গতিবেগটা মাইনাস কম গতিবেগটা। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা কত, সেটা সমান সমান হবে বেশি গতিবেগটা মানে 70 মাইনাস 60, এত কিমি পার ঘন্টা, মানে 10 কিমি পার ঘন্টা। এই কিমি পার ঘন্টাটাকে আমি কিসে নেবো, আমি মিটার পার সেকেন্ডে নেবো। তা কিমি পার ঘন্টা থেকে আমি যদি মিটার পার সেকেন্ডে নিই, আমাকে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তার মানে কি হবে, 10 গুণ 5/18, এত মিটার পার সেকেন্ড। তাহলে কাটাকুটি করলে কত, 2 দিয়ে কাটলে হয় 9, এখানে হয় 5, মানে 25/9 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা আমাকে কি বার করতে বলেছে, তাহলে দ্রুততর পেছন থেকে এসে দ্রুততর ট্রেনটি কত মিনিটে অপর ট্রেনটিকে অতিক্রম করবে। তাহলে দেখো ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করছে, দ্রুততর ট্রেনটি পেছন থেকে তাকে অতিক্রম করছে, মানে হচ্ছে এটা পুরোটা, এ ধরো পেছনে ছিল, তাহলে অতিক্রম করে পুরো এর সামনে চলে যাবে, মানে টোটাল ডিস্টেন্স হবে ট্রেন দুটোর দৈর্ঘ্যের যোগফল, মানে তারা পরস্পরকে যে অতিক্রম করবে, সেক্ষেত্রে ওই ট্রেনটা কতটা এগিয়ে যাবে, দ্রুতগামী ট্রেনটা অপর ট্রেনটির থেকে কতটা এগিয়ে যাবে, ওদের যে দৈর্ঘ্য, ওদের দৈর্ঘ্যের সমষ্টি যতটা, ততটা পথ এগিয়ে যাবে। তাহলে এদের দৈর্ঘ্যের সমষ্টি কত, দেখো 410 মিটার আর 440 মিটার, এদের সমষ্টি কত হবে, ওই দুটোর যোগফল, মানে কত, 410 আর 440 এর যোগ করলে কত, 850 হয়। তার মানে দেখো
তার মানে ট্রেন দুটোর গতিবেগের তফাৎ হচ্ছে 25/9 আপেক্ষিক গতিবেগ। তাহলে ট্রেন দুটো পরস্পরের থেকে এগিয়ে যায় হচ্ছে, মানে বড় ট্রেনটা এগিয়ে যায় 25/9 মিটার, এগিয়ে যায় হচ্ছে 1 সেকেন্ডে। মানে 25/9 মিটার ক্রস করে 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার ক্রস করবে কত সেকেন্ডে? 1 গুণ 9 ডিভাইডেড বাই 25 সেকেন্ডে। কত মিটার ক্রস করতে হবে? 850 মিটার। তাহলে 850 মিটার এগোবে কত সেকেন্ডে? 1 গুণ 9 ইন্টু 850 ডিভাইডেড বাই 25 সেকেন্ডে। আচ্ছা, আমাকে বলেছে কত মিনিটে অপর ট্রেনটিকে অতিক্রম করবে। তাহলে এই সেকেন্ড থেকে যদি আমি মিনিটে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। মানে কি হবে? আচ্ছা, এটাকে একটু কাটাকুটি করি, তাহলে নিচে হবে 5 আর উপরে হবে 170। আবার যদি 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 3 5 15, 2 0 4। মানে কত হলো? 1 গুণ 9 গুণ 34 এত সেকেন্ড। এটাকে যদি আমি মিনিটে নিই তাহলে কি করতে হবে? এটা বাই 60 করতে হবে। সেকেন্ড থেকে মিনিটে নিতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমার বলেছে কত মিনিট অতিক্রম করে, মানে এত মিনিট। তাহলে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 3 কুড়ি 60 আর এখানে হবে 3 তিরিকে 9। যদি 2 দিয়ে কাটি 10 আর এখানে হবে 17। মানে কত হচ্ছে? 3 17 51/10 মিনিটে। মানে কত? 10 দিয়ে যদি ভাগ করি 0.1 ঘর সরবে, মানে হবে কত? 5.1 মিনিটে। তাহলে কত মিনিটে অপর ট্রেনটিকে অতিক্রম করবে? 5.1 মিনিটে। তারপরেরটা কি বলছে দেখো, অক্ষয় ও অতুল একই বার্ষিক সরল সুদের হারে যথাক্রমে 5,400 টাকা ও 9,400 টাকা ব্যাংকে জমা রাখে। 6 বছর পর অতুল অক্ষয়ের থেকে 360 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ? তাহলে দেখো, তাহলে অতুল অক্ষয়ের থেকে 360 টাকা বেশি সুদ পায়, কারণ কি? কারণ অক্ষয় রেখেছে 5,400 টাকা আর অতুল রেখেছে 9,400 টাকা। তার মানে অতুল বেশি টাকা রেখেছে। কত টাকা বেশি রেখেছে? 9,400 মাইনাস 5,400, এই টাকাটা বেশি রেখেছে। মানে কত হয়? 4,000 টাকাটা। তাহলে অতুল যে এই 4,000 টাকাটা বেশি রেখেছে, এই 4,000 টাকাটা বেশি রাখার জন্যই অতুল বেশি টাকা সুদ পাচ্ছে। তার মানে যে 360 টাকা বেশি সুদ পাচ্ছে, এটা কোন টাকাটার সুদ? এই 4,000 টাকাটার সুদ। তার মানে আমি কি লিখতে পারি? সরল সুদের ফর্মুলা কি? PTR/100। আচ্ছা, আমাকে সুদের হারটা বের করতে বলেছে, আমি ধরছি সুদের হার হচ্ছে R%। তাহলে PTR/100 যদি আমি করি, এখানে পি কত হবে? এই যে 4,000 টাকাটা, মানে 4,000 ইন্টু টি, টি মানে সময়, সময় কত এখানে বলেছিল? 6 বছর পর, মানে ইন্টু পি ইন্টু টি ইন্টু আর, আর এর মান আরই হবে, ডিভাইডেড বাই 100। এটা ইজিক্যাল টু কত হবে? এটা ইজিক্যাল টু সরল সুদটা, মানে যত টাকাটা বেশি পাচ্ছে সেটা, মানে 360। আচ্ছা, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, এখানের একটা শূন্য, এখানের একটা শূন্য কেটে গেল। 6 দিয়ে যদি 36 কে কাটি হয় 6, তাহলে 4 দিয়ে 2 দিয়ে কাটলে হয় 2 আর 3, মানে আর এর মান হবে কত? 3। আর বাঁ পাশে 2টা ডান পাশে গেলে 3/2 করলে হয় কত? 1.5 এত পার্সেন্ট। তার বার্ষিক সুদের হার কত পার্সেন্ট? 1.5% অপশনে। তারপরেরটা কি বলছে দেখো, পিঙ্কি, চিঙ্কি ও রিমা একসাথে একটি কাজ শুরু করেছে। আচ্ছা, এখানে একটা দাড়ি হবে বা কমা কিছু একটা হবে। রিমা 4 দিন পর 46% কাজ হবার পর কাজ ছেড়ে দিয়েছে। আচ্ছা দেখো, কাজটি শুরু করেছে মানে তারা তিনজনাই একসাথে করছে, ঠিক আছে? 4 দিন পর মানে তারা তিনজনাই 4 দিন একসাথে কাজ করলো, তারপরে 46% কাজ হলো। মানে তিনজন মিলে 4 দিনে কত পার্সেন্ট কাজ করেছে? 46%। তিনজন মিলে 4 দিনে কত পার্সেন্ট কাজ করেছে? 46%। ঠিক আছে, এটা কাজে লাগবে আমার পরে। 46% কাজ হবার পর কাজ ছেড়ে দিয়েছে, মানে রিমা কাজ ছেড়ে চলে গেল। এখন কে কে কাজ করছে? এখন করছে হচ্ছে চিঙ্কি আর পিঙ্কি, এরা দুজন মিলে এখন কাজ করছে। এরা বাকি কাজটা আরো 9 দিনে শেষ করেছে। তাহলে দেখো, 46% কাজ হলো, তাহলে মোট কাজ কত পার্সেন্ট? মোট কাজ হবে, পার্সেন্টেজে করলে মোট কাজ হবে 100%। মোট কাজ সমান সমান 100%। তাহলে 46% কাজ হওয়ার পর বাকি কাজ কত হবে? বাকি কাজ কত? 100 থেকে যদি আমি 46 বাদ দিই তবেই বাকি কাজ পড়ে থাকবে, মানে 100 মাইনাস 46%। এটা করলে কত হয়? 54%। মানে তারা দুজন মিলে 54% করে কত দিনে? 9 দিনে। আচ্ছা, তার মানে 9 দিনে করে 54% দুজন মিলে, মানে চিঙ্কি আর পিঙ্কি দুজন মিলে 9 দিনে করে হচ্ছে 54%। তাহলে তারা 4 দিনে তিনজন মিলে করেছিল 46%। আমি বের করি 4 দিনে এরা দুজন কত কত পার্সেন্ট করেছিল। তাহলে চিঙ্কি আর পিঙ্কি একদিনে কত পার্সেন্ট করবে? 54/9%। তাহলে চিঙ্কি আর পিঙ্কি 4 দিনে কত পার্সেন্ট করবে? 54/9 ইন্টু 4%। 9 দিয়ে যদি কাটাকুটি করি হবে 6, তাহলে 4 6 24%। তার মানে 4 দিনে তিনজন মিলে যে 46% কাজ করেছিল, তার মধ্যে চিঙ্কি আর পিঙ্কি 4 দিনে কত পার্সেন্ট কাজ করেছিল? 24% কাজ করেছিল। তার মানে 46%-এর থেকে 24% কাজ এরা দুজন মিলে করেছিল, আর বাকি কাজটা করেছিল কে? বাকি কাজটা করেছিল রিমা। তাহলে বাকি কাজ কত? 46%-এর থেকে 24% যদি আমি বাদ দিই কত পার্সেন্ট থাকে? 46 মাইনাস 24 যদি করি তাহলে কত পার্সেন্ট কাজ পড়ে থাকে? 22% কাজ পড়ে থাকে। মানে রিমাই 22% কাজটা করেছিল কত দিনে? 4 দিনে করেছিল।
আমাকে বের করতে বলেছে কি রিমা একা কাজটি কতদিনে শেষ করবে, একা কাজ শেষ করে মানে কাজটার কত পার্সেন্ট করে, 100% করে। তাহলে আমি কি বের করব, আমি পেলাম হচ্ছে রিমা 22% কাজ করে হচ্ছে 4 দিনে। আমাকে বের করতে হবে রিমা পুরো কাজটা মানে 100% কাজ কত দিনে করে। তাহলে রিমা 1% কাজ করবে কত দিনে, 4/22 দিনে। রিমা 100% কাজ করবে কত দিনে, তাহলে 4 গুণ 100 ডিভাইডেড বাই 22 দিনে। যদি আমি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে 2/11 মানে 200/11। তাহলে আমি যদি 11 দিয়ে ভাগ করি 200 কে, প্রথমে একবার দিলে হয় 11, তারপরে 9 শূন্য মানে 8 বার যাবে, 8 বার দিলে হয় 88, তারপরে 2 থাকবে অবশিষ্ট মানে 18 পূর্ণ 2 এর 11, অ্যান্সার হবে 18 পূর্ণ 2/11 দিন, মানে অপশন ডি। তো অঙ্কটা একটু কঠিন আছে, তো একটু ভালো করে বুঝে বুঝে করতে হবে। তারপরেরটা কি বলছে দেখো, প্রতি 100টি কমলা লেবু 1250 টাকা দরে 400টি কমলা লেবু কেনা হয়েছে এবং সেগুলি বিক্রি করে 1000 টাকা লাভ হয়েছে। প্রতি ডজন কমলা লেবুর বিক্রয় মূল্য কত টাকা? তাহলে দেখো 100টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1250 টাকা, কিনেছে কতগুলো 400টি, তাহলে 100টা যদি 1250 হয় 400টার কত হবে, 400টার ক্রয় মূল্য কত, এত গুণ 4, 100টার যা দাম 400টার দাম তার 4 গুণ হবে, মানে 1250, কমন সেন্স এটা, ইন্টু 4 করলে কত হয়, 4 শূন্য শূন্য 4 5 20 শূন্য হাতে 2, 4 2 8 2 10 শূন্য হাতে 5000 টাকা। সেগুলি বিক্রি করে তার লাভ হয়েছে কত, এটা হচ্ছে ক্রয় মূল্য, লাভ হয়েছে কত, লাভ হয়েছে 1000 টাকা। তাহলে টোটালটার বিক্রয় মূল্য কত হবে, 5000 কিনেছিল 1000 টাকা লাভ হয়েছে, মানে বিক্রয় মূল্য কি ক্রয় মূল্য প্লাস লাভ, মানে 5000 আর 1000 এর যোগফল করলে কত হয় 6000 টাকা। 6000 টাকা আমাকে কি বার করতে বলেছে, প্রতি ডজন কমলা লেবুর বিক্রয় মূল্য কত, তাহলে এই 6000 টাকাটা কতগুলো কমলা লেবুর বিক্রয় মূল্য, যতগুলো কিনেছিল ততগুলো, মানে 400টার বিক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা। একটার বিক্রয় মূল্য কত টাকা, 6000/400 টাকা। আর কিনেছিল কতগুলো কমলা লেবু, এই সরি কি বের করতে বলেছে, প্রতি ডজন কমলা লেবুর বিক্রয় মূল্য, মানে এক ডজন মানে কতগুলো 12টা, তাহলে 12টা কমলা লেবুর বিক্রয় মূল্য কত হবে, 6000/400 ইন্টু 12। আচ্ছা, এই দুটো শূন্য কেটে যায়, 4 দিয়ে 12কে কাটলে হয় 3, মানে কত হবে, 3 গুণ 60 করলে 180, মানে প্রতি ডজন কমলা লেবুর বিক্রয় মূল্য 180 টাকা, অপশন বি। তারপরে কি বলছে দেখো, একটু অর্ধগোলাকৃতি ট্যাঙ্কের ভেতরের দিকের ব্যাস 1.4 মিটার, তাহলে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত ঘনমিটার। আচ্ছা, ভেতরের দিকের ব্যাস বলেছে 1.4 মিটার, আমাকে ব্যাসার্ধটা বার করতে হবে, তাহলে ব্যাস যদি 1.4 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, সেটার অর্ধেক মানে 1.4/2 এত মিটার, করলে কত হয়, এটা ভাগ করলে হয় 0.7 মিটার। আচ্ছা, ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা মানে কতটা জল ধরে বা কতটা ট্যাঙ্কটির মধ্যে যে জিনিসটা যে তরল রাখছে সেটা কতখানি ধরে সেটা। তো ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা মানেই কি, তার আয়তনটা কত, মানে তার ভিতরে কতটা জল ধরতে পারে, মানে জলের আয়তনটা কত হবে। বা এখানে দেখো ঘনমিটার দিয়েছে, এটা দেখেও তোমরা বুঝতে পারো যে ঘন মানেই তার আয়তন চেয়েছে, যদি বর্গ বলতো তাহলে কোনো কিছুর ক্ষেত্রফল বা এরকম কিছু চেত, তাহলে ঘনমিটার বলেছে মানেই আয়তন চেয়েছে। তাহলে অর্ধগোলাকৃতি ট্যাঙ্ক যদি পুরোটা গোলক হতো তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, যেখানে 8টা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে এখানে অর্ধগোলাকৃতি মানে কি হয়, এটার অর্ধেকটুকু হবে, তাহলে অর্ধেকটুকুর আয়তন কি হয়ে যাবে, এই পুরো গোলকটার আয়তনের অর্ধেক মানে 4/3টা হয়ে যাবে 2/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। তাহলে এই ক্ষেত্রে আয়তনটা কত হবে, অর্ধগোলকের আয়তন মানে 2/3 ইন্টু পাই, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর কিউব মানে 0.7 তার কিউব ইন্টু 0.7 ইন্টু 0.7। পয়েন্ট গুলো যদি তুলে দিই, 3টে পয়েন্ট তুললে নিচে কত আসবে, নিচে দেখো 1000 আসবে, একের পরে 3টে শূন্য আসবে। আচ্ছা, একটার সাথে কেটে গেল, আর তো কিছু কাটছে না। তাহলে এখানে দুটো সাতের গুণ মানে 49, 49 গুণ 2 করলে হয় 98, তাহলে 98 গুণ 22 পড়ে থাকছে। 98 গুণ 22 করলে কত হয়, 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18 রেখে 19 গুণ 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18 রেখে 19, মানে 6, 6 9 15, 5 হাতে 1, 9 রেখে 10 রেখে 11 1 হাতে 1, 1 রেখে 2, মানে কত হলো 2 1 5 6 ডিভাইডেড বাই নিচে কত কত গুণ আছে 3 আর 1000 গুণ করলে হয় 3000। আচ্ছা, এবার যদি আমি এটাকে ভাগ করে পয়েন্টে আনি 2 1 5 6, আমাকে একটা প্রথমে পয়েন্ট বসে একটা শূন্য আনতে হবে, তা না হলে যাচ্ছে না। এবার দেখো 7 বার যায়, 7 বার দিলে কত 21000 হবে, তাহলে 560, আবার পয়েন্টের জন্য একটা শূন্য পাবো, এবার কতবার যাবে, একবার যাবে, একবার দিলে 3000। তারপর দেখো 6 0 0 2 6 0 0, পয়েন্টের জন্য শূন্য, এবার দেখো 8 বার যাবে, 8 দেওয়ার দরকার না, আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে। তাহলে আমার মান কি বের হলো 0.718, এটা অ্যাপ্রক্সিমেটলি এরকম চলতে থাকবে। তাহলে দেখো 1 এর পরে 8 রয়েছে মানে 5 এর থেকে বড় রয়েছে, তা যেহেতু 5 এর থেকে বড় রয়েছে তার জন্য আমি তার আগের সংখ্যার সাথে 1 যোগ করে দিতে পারি, মানে 0.71 এর সাথে 1 যোগ করলে 0.72, তার মানে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত ঘনমিটার, 0.72 ঘনমিটার, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 20 24 ও 30 এর চতুর্থ সমানুপাতি কত। তাহলে 20 24 ও 30 এর চতুর্থ সমানুপাতি মানে কি, মানে হচ্ছে
20 আমি ধরছি এক্স চতুর্থ সমানুপাতিটা, তাহলে 20, 24 আর 30 এর চতুর্থ সমানুপাতি যদি এক্স হয়, তাহলে আমি কি করে বার করবো এক্ষেত্রে? প্রথমটা দ্বিতীয়টার অনুপাত, সেটা হবে তৃতীয়টা চতুর্থটার অনুপাত। দেখো প্রথম থেকে দ্বিতীয় অনুপাতটা বেড়েছে, তাহলে তৃতীয় থেকে নিশ্চয়ই চতুর্থ অনুপাতটা বেশি হবে, মানে 30 এর থেকে বেশি হবে। আমার অ্যান্সারটা দেখো একটা অপশনই আছে, সেটা হচ্ছে 36, তাহলে এটাই হবে। এবার আমি করে দেখি। তাহলে আমি কি বলেছিলাম, প্রথমটা বাই দ্বিতীয়টা মানে 20/24 সমান সমান হবে তৃতীয়টা বাই চতুর্থটা মানে 30/x। আচ্ছা এই শূন্য কেটে গেল, 2 দিয়ে 24 কে কাটলে হয় 12, তার মানে x কোনাকুনি যদি গুণ করি x সমান সমান কত হবে? 36 হবে। তো এইভাবে করতে পারো যেভাবে খুশি, তো এইভাবে করাটাই ভালো। আর অপশন ধরে এখানে এই অঙ্কটা হয়ে যাচ্ছে, তাই অপশন ধরে করলাম। এইভাবেই করবা, যেভাবে আমি এই যে করে দেখালাম এইভাবেই করবা। তারপরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু 105 এবং সংখ্যা দুটির অনুপাত 5:3, তাহলে সংখ্যা দুটির হবে, দুটির সমষ্টি কত? দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 5:3, আমি ধরছি একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা 3x। তাহলে 5x আর 3x এর যদি আমি লসাগু করি, তাহলে লসাগু কত হবে? এই সংখ্যাগুলোর লসাগু আর x আর x এর লসাগু, 5 আর 3 এর লসাগু করলে কত হয়? 15, আর x আর x এর মধ্যে তো x কমনই আছে, তাহলে x আর x এর লসাগু হবে x। তার মানে এই দুটো সংখ্যার লসাগু বের হলো 15x, এই 15x টাই বলছে 105, তাহলে আমি কি লিখতে পারি? 15x সমান সমান হচ্ছে 105। তাহলে x সমান সমান কি হবে? 105/15, কাটাকুটি করলে হবে কত? 7। তার মানে x এর মান কত বেরোলো? 7 বেরোলো। আমাকে কি বার করতে বলেছে? সংখ্যা দুটির সমষ্টি। সংখ্যা দুটো কত ছিল? 5x আর 3x। তা 5x আর 3x যদি সমষ্টি করি কত হয়? 5x plus 3x করলে কত হয়? 8x। তাই এটার মান কত? x এর মান পেয়ে গেছি 7, তাহলে এর মান কত হবে? 8 গুণ 7 মানে 7 8 56, মানে অপশন ডি হবে। তারপরে কি বলছে দেখো, একটি মোবাইল ফোনের দাম গত বছরে ছিল 18,000 টাকা। আচ্ছা এখানে দাঁড়িয়ে হবে, অনেক কিছু মিস্টেক হয়ে গেছে একটু। এই বছরের দাম 15.34% বৃদ্ধি পেয়েছে, তাহলে মোবাইল ফোনটির বর্তমান দাম কত? দেখো 15.34% বৃদ্ধি পেয়েছে মানে কত? মানে 15.34%, এটা মানে আমি লিখতে পারি সমান সমান হচ্ছে 15 যোগ 3/4। 3/4 মানে কত? 3/4 কে ভাগ করলে হয় দেখো 0.75 হয়, মানে 15 যোগ 0.75 এত পার্সেন্ট, তাহলে করলে কত হয়? 15.75%। আচ্ছা কি বলেছে দেখো, আগে দাম ছিল 18,000 টাকা, এবছর দাম বেড়েছে হচ্ছে এই 15.34 মানে 15.75%, তাহলে মোবাইল ফোনটির বর্তমান দাম, তাহলে বর্তমান দামটা বেশি হবে আগের দামের থেকে, এই 15.75% বেশি হবে। তাহলে বর্তমান দামটা কত হবে? আগের যে দাম ছিল মানে 18,000 ইন্টু এখনকার দামের থেকে আরো 15.75%, এই গত বছরের দামের থেকে আরো 15.75% বেশি, মানে কত? তাহলে উপরে হবে 100 যোগ 15.75 মানে 115.75 ডিভাইডেড বাই 100। এই পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে আরো নিচে 100 গুণ হবে। তাহলে দেখো একটা শূন্য দুটো শূন্য, এখানে একটা শূন্য দুটো শূন্য, এখানের একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল। আচ্ছা 2 দিয়ে যদি কাটি তাহলে হয় 5, এখানে 18 কে কাটলে হয় 9। 5 দিয়ে যদি কাটি এটাকে তাহলে হবে 2, 1 5 মানে 3, তারপরে 1 2 5 5। তাহলে যদি আমি গুণ করি কত হবে? 5 9 45 এর 5 হাতে 4, 9 কে 9 4 13 3 হাতে 1, 3 9 27 28 এর 8 হাতে 2, 2 18 দিয়ে 20 মানে 20,835 টাকা। তাহলে মোবাইল ফোনটির বর্তমান দাম 20,835 টাকা। তারপরে কি বলছে দেখো, পেট্রোলের মূল্য লিটার প্রতি 75% বৃদ্ধি পেয়েছে, এর জন্য খরচ কেবলমাত্র 26% বাড়াতে হলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তা আমি এই অঙ্কগুলোই ধরি, পেট্রোলের মূল্য আগে পেট্রোলের দাম ছিল হচ্ছে 100 টাকা, তাহলে এখন 75% বৃদ্ধি হয়েছে, তাহলে বর্তমান দাম কত? বর্তমান দাম হবে, আগে 100 ছিল 75% বেড়েছে, তাহলে এখন দাম 100 যোগ 75, মানে 75% বৃদ্ধি পাওয়া মানে কি 100 তে 75 বাড়া, তাহলে কত? বর্তমান দাম 175। আমাকে কি বলছে এর জন্য খরচ, তাহলে এখন যদি আমি আগের মতোই জিনিস কিনি তাহলে আমাকে 175 টাকা খরচ করতে হবে। তা আমাকে খরচ কমাতে গেলে আমাকে কি করতে হবে? ব্যবহার কমাতে হবে। তাহলে এর জন্য খরচ কেবলমাত্র 26% বাড়াচ্ছে, তাহলে খরচ যদি 26% বাড়ায়, তাহলে এখন খরচ কত করতে চাই? খরচ করতে চাই সমান সমান, আগে 100 করতো তা এখন 26% বাড়তে চাইছে, তাহলে এখন খরচ করবে কত? 126 টাকা। তাহলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে সেটা বার করতে হবে। তাহলে দেখো যদি সেম খরচ করতো তাহলে এখন খরচ হতো 175 টাকা, কিন্তু সে এখন খরচ করতে চাইছে 126 টাকা, তাহলে কতটা খরচ কমাতে হবে? 175 মাইনাস 126, তার মানে কত হয়? এটা করলে হয় 49। তাহলে কত শতাংশ ব্যবহার কত শতাংশ কমাতে হবে? যতটা কমাতে হবে, মানে 49 ডিভাইডেড বাই যার মধ্যে, মানে 175 এর মধ্যে 49 কমাতে হবে ডিভাইডেড বাই 175 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা এটাকে যদি 25 দিয়ে কাটি তাহলে উপরে হবে 4, নিচে হবে 7, 7 দিয়ে 49 কে কাটলে হয় 7, মানে 4 7 28%। তাহলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? 28% কমাতে হবে, অপশন ডি। তারপরে
কি বলছে দেখো, 1500 মিটারের একটি বৃত্তাকার দৌড় প্রতিযোগিতায় এ ও বি একই অবস্থান থেকে একই সময়ে যথাক্রমে 27 কিমি পার ঘন্টা ও 45 কিমি পার ঘন্টা বেগে চলতে শুরু করলো। যদি তারা বিপরীত দিকে দৌড়াতে থাকে তাহলে তারা কত মিনিট পর শুরুর অবস্থানে প্রথমবারের মতো মিলিত হবে? তাহলে দেখো, একটা বৃত্তাকার ট্র্যাক রয়েছে, বৃত্তাকার পথে দৌড়াচ্ছে মানে এরকম একটা বৃত্তাকার ট্র্যাক রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 1500 মিটার, মানে এই পুরোটা এক পাক ঘুরলে হয় 1500 মিটার। কি বলছে দেখো, দৌড় প্রতিযোগিতায় এ ও বি একই অবস্থান থেকে একই সময়, ধরো এই পজিশন থেকে দৌড় শুরু করলে, এও এখান থেকে দৌড় শুরু করেছে, বিও এখান থেকে দৌড় শুরু করেছে। ওদের গতিবেগও বলে দিয়েছে 27 কিমি পার ঘন্টা ও 45 কিমি পার ঘন্টা। যদি তারা বিপরীত দিকে দৌড়াতে থাকে, মানে এ যদি এই দিকে দৌড়ায় তাহলে বি দৌড়াচ্ছে এইদিকে, আমি ধরছি এ এইদিকে দৌড়াচ্ছে আর বি এই দিকে দৌড়াচ্ছে, বিপরীত দিকে দৌড়াতে শুরু থাকে, তাহলে তারা কত মিনিট পর আবার শুরুর অবস্থানে মিলিত হয়? মানে আচ্ছা দেখো, এখানে একটা জিনিস বোঝার আছে, তার গতিবেগ গুলো আমি আগে ভেঙে নিই। তাহলে এর গতিবেগ কত ছিল? এর গতিবেগ ছিল 27 কিমি পার ঘন্টা। ওটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিই, আমাকে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে, সমান সমান 27 ইন্টু 5/18, এত মিনিট পার সেকেন্ড। 9 দিয়ে যদি কাটাকুটি করি 2, আর এখানে হবে 3, মানে 3×5 15/2, এত মিনিট পার সেকেন্ড। এটা গেল এর গতিবেগ। একই রকম করে আমি যদি বির গতিবেগ বার করি, বির গতিবেগ ছিল 45 কিমি পার ঘন্টা, তাহলে 45 কিমি পার ঘন্টা। এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিই, কত হবে? 5/18 দিয়ে গুণ করবো, তাহলে 45 ইন্টু 5/18, এত মিটার পার সেকেন্ড। 9 দিয়ে কাটাকুটি করলে হয় 2, 5×9 = 45, মানে 5×5 = 25/2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে দেখো, তারা 1500 মিটারের বৃত্তাকার ট্র্যাক ঘুরছে, মানে এক পাক ঘোরা মানে 1500 মিটার ঘোরা। তাহলে এক পাক ঘুরতে কার কত টাইম লাগছে সেটা আমি আগে বার করব। তাহলে দেখো, এ 15/2 মিটার ঘোরে 1 সেকেন্ডে, তাহলে এ 15/2 মিটার ঘোরে হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে এ 1 মিটার কত সেকেন্ডে ঘুরবে? এখানে উল্টে যাবে, 2/15 সেকেন্ডে। আর এ কত মিটার ঘুরবে? 1500 মিটার। তাহলে 1500 মিটার কত সেকেন্ডে ঘুরবে? 2/15 ইন্টু 1500 সেকেন্ডে। যদি কাটাকুটি করি তাহলে হবে 100, মানে 2 গুণ 100 করলে 200, 200 সেকেন্ডে এক পাক ঘুরবে। একই রকম করে বি 25/2 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে, মানে বি 25/2 মিটার যাই হচ্ছে 1 সেকেন্ডে। বি 1 মিটার যাই কত সেকেন্ডে? তাহলে 2/25 সেকেন্ডে। বিও যাবে কতটা? 1500 মিটারই। তাহলে বি 1500 মিটার যাবে কত সেকেন্ডে? 2/25 গুণ 1500। কাটাকুটি করলে কি হয়? 5 দিয়ে কাটলে হয় 5, এখানে হবে 300। তাহলে আবার যদি 5 দিয়ে কাটে তাহলে হবে 60, মানে 60 গুণ 2 করলে হয় 120। তার মানে দেখো, এ এক পাক ঘোরে 200 সেকেন্ডে, বি এক পাক ঘোরে 120 সেকেন্ডে। এখানে লিখে আলাদা করে, এ ঘোরে 200 সেকেন্ডে আর বি এক পাক ঘোরে 120 সেকেন্ডে। এবার কি বলেছে? কতক্ষণ পরে তারা আবার এই প্রথম অবস্থান, এরা মিলিত হওয়ার সময় কি, ধরো প্রথমে মিলিত হওয়ার সময় এই জায়গায় মিলিত হবে, তারপরের বার দেখা গেল এই জায়গায় মিলিত হচ্ছে, তারপরের বার দেখা গেল এই জায়গায় মিলিত হচ্ছে, এরকম নানা জায়গায় মিলিত হতে হবে। কিন্তু আমাকে সেটা বের করতে বলেন, আমাকে বলেছে কত মিনিট পর তারা শুরুর অবস্থানে মিলিত হবে। মানে শুরুর অবস্থানে মিলিত হবে মানে তাদের এক পাক ঘুরতে টাইম লাগছে 200 আর 120। তার মানে 200 সেকেন্ড পরে এ আবার এখানে আসে, 400 সেকেন্ড পরে এ আবার, মানে 200 গুণিতক যেই সেকেন্ড গুলো সেই সেকেন্ড গুলোর পরেই এ আসে এই প্রথম অবস্থানে। আর 120 গুণিতক যেই সেকেন্ড গুলো সেই সেকেন্ড গুলো পরে বি আসে হচ্ছে প্রথম স্থানে। এক পাক ঘুরে আসলো 120 সেকেন্ড পরে, 2 পাক ঘুরে আসলো 120 গুণ 2 সেকেন্ড পরে, এইভাবে। তাহলে কোন সময় তারা মিলিত হতে পারে? সেই সময়টা হবে 200 আর 120 লসাগু। তাহলে 200 আর 120 লসাগু করলে কত হয়? এটাকে যদি আমি 5 দিয়ে করি তাহলে হবে 40 আর 24। যদি আমি 8 দিয়ে একবারে করে দিই, দুটোকে যেহেতু 8 দিয়ে যাচ্ছে তাই 8 দিয়ে দিলাম। 5 আর 3 8 দিয়ে দেওয়ার কিন্তু নিয়ম নেই। তাহলে কত হবে? 5 8 40, 40 গুণ 3 করলে 120, 120 গুণ 5 করলে হয় 600। তার মানে তারা 600 সেকেন্ড টাইমে, দেখো বি 3 পাক কমপ্লিট করবে 600 সেকেন্ড টাইমে, আর ভুল বললাম, বি 4 পাক কমপ্লিট করবে আর এ 600 সেকেন্ডে 3 পাক কমপ্লিট করবে, মানে এখানেই থাকবে। তাহলে তারা কতক্ষণ পর মিলিত হবে? 600 সেকেন্ড পর। আমার দেখো উত্তরে 600 না, আমাকে কি বলেছে? কত মিনিট পর তারা মিলিত হবে। তাহলে সেকেন্ড থেকে মিনিটে নিতে গেলে আবার কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 600/60 যদি করি আমি, কত হবে? তাহলে 10 মিনিট হবে 600/60 করলে। তাহলে কতক্ষণ পরে তারা আবার মিলিত হবে? প্রথমবার কতক্ষণ পরে তারা শুরুর অবস্থানে প্রথমবারের জন্য মিলিত হবে? 10 মিনিট পরে। আবার 20 মিনিট পরেও তারা মিলিত হবে শুরুর অবস্থানে। এরকম 10 এর গুণিতক সময়গুলোতে মিলিত হবে। তারপরেরটা কি বলছে দেখো, বিপিন 7টা নোট বই কিনলে 3টি নোট বই বিনামূল্যে দেয়। বিপিনের কোনো বইয়ের দোকান আছে, সেখানে যদি 7টা বই কেউ নেয় তাকে 3টে ফ্রিতে দেওয়া হয়। আচ্ছা, কি বলছে? যদি সমতুল্য ছাড় দেওয়া হয়, মানে এখানে যে ছাড়টা দিচ্ছে সেই সমতুল্য ছাড়টা যদি দেওয়া হয়, তাহলে যেই বইটির মুদ্রিত মূল্য 185 টাকা সেই বইটির বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, আগে ছাড়টা দেখে নিই।
মানে 7টা বই কিনলে 3টে দেয়, মানে টোটাল কতগুলো দিচ্ছে? 10টা দিচ্ছে টোটাল 7 আর 3, মানে টোটাল 10টা বই দিয়ে 3টে ফ্রিতে দিচ্ছে, মানে দাম নিচ্ছে কতগুলো? 7টা, মানে ছাড় দিচ্ছে কটা? 3টে বইয়ের ছাড় দিচ্ছে, 3টে বই কম নিচ্ছে। তাহলে ছাড়ের হার কত? ছাড়ের হার সমান সমান যতগুলো ছাড় দিচ্ছে, মানে 3টে যার মধ্যে, এখানে কিন্তু 7টার মধ্যে না, টোটালও যতগুলো দিচ্ছে তার মধ্যে হবে, মানে 10 ইন্টু 100 এত পার্সেন্ট ছাড়ের হার বের করছি। শূন্য শূন্য কাটলে কত হয়? তাহলে ছাড়ের হার হচ্ছে 30%। এবার আমাকে কি বার করতে বলেছে? যদি সমতুল্য ছাড় দেওয়া হয়, কোনো বই বা কোনো কিছু বিক্রি করছে, মানে 30% ছাড় দিচ্ছে, তাহলে যে বইটির মুদ্রিত মূল্য 185 টাকা, সেই বইটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো 30% ছাড় দিচ্ছে, মানে বিক্রয় মূল্য কি হয়ে যাবে? বিক্রয় মূল্য মুদ্রিত মূল্য বা ধার্য মূল্যের থেকে আরো 30% কমে যাবে। তাহলে বিক্রয় মূল্য কি হবে? সমান সমান মুদ্রিত মূল্য যত, তার কত পার্সেন্ট হয়ে যাবে? তার থেকে 30% কম, মানে তার 70% হয়ে যাবে, মানে এটা ইন্টু 70/100। এই শূন্য এই শূন্য কেটে গেল। আচ্ছা আর কাটবো না, যদি 7 দিয়ে গুণ করি, 5 7 35 5, হাতে 3, 7 8 56, আর 3 59 9, হাতে 5, 7 7 5 12/10, 10 দিয়ে ভাগ মানে পয়েন্ট এক ঘর সরবে, মানে 129.5 আছে, 5 শূন্য করে দিয়ে এত টাকা। তার মানে বইটির বিক্রয় মূল্য কত হবে? 129.50 টাকা। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।